হ্যাঁ, গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে, ভেরি ভেরি গুড মর্নিং। সো আপকামিং জুলাই মাসে তোমরা অনেকে জানো সিএইচএসএল এর এক্সাম আছে। ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল এক্সাম, বিকজ এই মোমেন্টে স্টাফ সিলেকশনের যে রিক্রুটমেন্টগুলো আছে আগামী দিনে সিএইচএসএল এবং বলতে পারো সিজিএল, দিস আ ভেরি ইম্পর্টেন্ট দুটো এক্সাম। বোথ অফ দেম একই ক্যাটাগরির এক্সাম, মানে ক্যাটাগরাইজ অর্থাৎ জেনারেল সায়েন্স বা সায়েন্সের যে ধরনের কোশ্চেনগুলো আসে সিএইচএসএল বা সিজিএল এ কিন্তু খুব একটা কিছু ডিফারেন্স নেই। ফলে তোমরা যে বা যারা সিএইচএসএল দিচ্ছ এবং তারপর আবার সিজিএলও দেবে, তাদের এই ধরনের কোশ্চেনগুলোর সাথে হ্যাবিচুয়েট বা প্র্যাকটিস করাটা খুব দরকার। আমরা সেই ধরনের কোশ্চেন নিয়েই আজকে তোমাদের হ্যান্ডআউট 1, মানে 1 নম্বর হ্যান্ডআউটের ডিসকাশন শুরু করব। ওকে, সো চলো দেখি কি ধরনের কোশ্চেনে তোমাদের সম্মুখীন হতে হবে এই হ্যান্ডআউটে, সেগুলো নিয়ে এবং তোমরা কতটা অ্যান্সার দিতে পারছো সেটা আমরা ইজিলি বুঝতে পারবো। Which of the following is not a characteristic of alloy? Which of the following is not a characteristic of alloy? নিচের মধ্যে কোনটি আলটিমেটলি বলতে পারো যে অ্যালয়ের ক্যারেক্টার নয়? চারটে অপশন দেওয়া আছে: কম্পাউন্ডস, মিক্সার, সলিউশন এবং হোমোজেনিয়াস সিস্টেম। নিচের মধ্যে কোনটি ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ অ্যালয়? অ্যালয় মানে আমরা কি বলি? ধাতু সংকর। ওকে, প্রপার রেশিওতে বা বিভিন্ন অনুপাতে দুটো বা দুইয়ের বেশি বিভিন্ন এলিমেন্ট বা মেটালগুলো অ্যাসোসিয়েট হয়ে তৈরি হয় সাধারণত অ্যালয়। তাহলে অ্যালয়কে আমরা মিক্সার ভাবতে পারি, অ্যালয়কে সলিউশন বলতে পারি, অ্যালয়কে হোমোজিনিয়াস কনসেপ্টও বলতে পারি। ওকে, কিন্তু বলতে পারি না যেটা, সেটা হলো কম্পাউন্ড। ওকে, সেই কারণে অপশন এ ইজ নট এ কারেক্ট। অপশন এ ইজ নট এ কারেক্ট। ক্লিয়ার হলো? যেহেতু অ্যালয় মানে দুই বা ততোধিক, টু অর মোর দ্যান টু এলিমেন্ট বা মেটালগুলো ডেফিনিট রেশিও বা প্রপোর্শনে অ্যাসোসিয়েট হয়ে ডেফিনিট প্রপোর্শনে যুক্ত হয়। যেমন কপার প্লাস জিঙ্ক একটা ডেফিনিট রেশিওতে যুক্ত হয়ে প্রপোর্শনে যুক্ত হয়ে তৈরি হয় ব্রাশ। ওকে, তাহলে এরকমভাবে বিভিন্ন এলিমেন্টগুলোর বিভিন্ন অনুপাতে যুক্ত হয়, তখন অ্যালয় তৈরি করে। সেই কারণে কম্পাউন্ড এবং আলটিমেটলি মিক্সারের মধ্যে ডিফারেন্স থাকে। অ্যালয়কে আমরা মিক্সার বলতে পারি, অ্যালয়কে সলিউশন বলতে পারি, অ্যালয়কে হোমোজিনিয়াস কনসেপ্টও বলতে পারি। যেটা বলতে পারি না সেটা হলো কম্পাউন্ড বলতে পারি না। তাহলে কোশ্চেন নাম্বার 1 অপশন এ। Question number 2, in a compound the elements are always present in a definite proportion by, okay, element are definite proportion by law of definite proportion একটা কনসেপ্ট তোমরা অনেকে ছোটবেলায় পড়েছিলে, যে যে কোনো কম্পাউন্ডে এলিমেন্টগুলো সাধারণত ডেফিনিট প্রপোর্শনে যুক্ত হয় অ্যাকর্ডিং টু ল অফ প্রপোর্শন আমরা যেটা বলি। অ্যান্ড সেটা কার ওপর বেস করে? অবশ্যই মাসের ওপর বেস করে। ওকে, সো ল অফ ডেফিনিট প্রপোর্শন বলছে যখন কোনো একটা কম্পাউন্ড তৈরি হবে তখন ডেফিনিট প্রপোর্শন অফ মাসের দ্বারা অ্যাসোসিয়েট হয়ে তৈরি হবে। ওকে, এই কারণে এটি কিন্তু সিএইচএসএল এরই কোশ্চেন, এর আগে দিয়েছে এই কোশ্চেনটি। তো ইন আ কম্পাউন্ড দ্য এলিমেন্টস আর অলওয়েজ প্রেজেন্ট ইন আ ডেফিনিট প্রপোর্শন বাই ভলিউম, সাইজ, না নিশ্চয়ই নয়, মাস। ওকে, যেমন ওয়াটার মলিকুলে হাইড্রোজেন এবং অক্সিজেন ডেফিনিট মাসে অ্যাসোসিয়েট হয়, হয়ে তৈরি হয় ওয়াটার মলিকুল বা ওয়াটার কম্পাউন্ড। দেন চলে যাব কোশ্চেন নাম্বার 3, টেম্পারেচার অ্যাট হুইচ a solid melt to become a
তাহলে কোশ্চেন নাম্বার 3 যেটা ছিলাম সেটা একটু ফিরে আসি। দ্য টেম্পারেচার অ্যাট হুইচ এ সলিড মেল্টস টু বিকাম লিকুইড অ্যাট দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার ইজ কল্ড ইটস মেল্টিং পয়েন্ট। দ্য মেল্টিং পয়েন্ট অফ এ সলিড ইজ অ্যান ইন্ডিকেশন অফ। তাহলে সলিড থেকে লিকুইড যখন হয় তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি মেল্টিং পয়েন্ট। ওকে, তাহলে এই মেল্টিং পয়েন্ট মানে কি? তাহলে সলিড থেকে লিকুইড হচ্ছে, তার মানে সলিড থেকে লিকুইড হওয়া মানে কি হচ্ছে? ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, সাধারণত বলতে পারো স্ট্রেংথ, মানে স্ট্রেংথ অফ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনকে ডিফাইন করছে হোয়েন সলিড কনভার্টেড ইনটু লিকুইড। ওকে, তাহলে ইজিলি আমরা বলতে পারি কোশ্চেন নাম্বার 3 অপশন এ ইজ দ্য কারেক্ট। স্ট্রেংথ অফ দ্য ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন। ওকে, নিশ্চয়ই রিপালশনকে ডিফাইন করছে না, মলিকুলার মাস নয়, মলিকুলার সাইজ নয়। তাহলে মেল্টিং পয়েন্ট মানে যখন আমরা মেল্ট বলছি তখন সাধারণত কি হচ্ছে? খুব সহজে যদি ভাবো তাহলে স্ট্রেংথ অফ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সাধারণত কি হচ্ছে? বোঝাচ্ছে। এটাই আলটিমেটলি মেল্টিং পয়েন্টের কনসেপ্ট। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে সলিড টু লিকুইড হচ্ছে মানে মেল্ট হচ্ছে, তার মানে ভেতরে যে মলিকুলগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে তার স্ট্রেংথকে ডিফাইন করছে। পরের কোশ্চেনটি খুব সুন্দর একটি কোয়ালিটির কোশ্চেন, খুব ভালো ভাবনা চিন্তা থেকে কোশ্চেনটি বলতে পারো দেওয়া হয়েছে। এটিও বোধহয় সিজিএল বা ইউপিএসসি কোনো এক্সাম বা এই ধরনের কোনো এক্সামে দিয়েছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো একটি পরীক্ষাতে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? বোথ বয়েলিং অ্যান্ড এভাপোরেশন আর সারফেস ফেনোমেনন। বয়েলিং আর এভাপোরেশন দুটোই কি সারফেস ফেনোমেনন? দুটোই কি সারফেস ফেনোমেনন? কি না, বোথ বয়েলিং আর এভাপোরেশন দুটোই সারফেস ফেনোমেনন নয়। কারণ বয়েলিং তো এন্টায়ার পার্ট থেকে হয়, আর এভাপোরেশন অনলি ফ্রম সারফেস এরিয়া থেকে হয়। তাহলে আশা করা যায় অ্যান্সার হয়তো আমি বলেই দিলাম যে বয়েলিং ইজ আ বাল্ক ফেনোমেনন, whether evaporation is a surface phenomenon, and evaporation surface area থেকে হয় আর বয়েলিং এন্টায়ার এরিয়া থেকে হয়। এই কারণে সাধারণত ইভাপোরেশনে হাই এনার্জি মলিকুলগুলো ফ্রম দ্য লিকুইড আলটি থেকে সাধারণত গ্যাসে কনভার্ট হয়। কোথা থেকে? অনলি ফ্রম দ্য সারফেস পার্ট থেকে। সারফেস পার্ট থেকে হাই এনার্জি আলটিমেটলি মলিকুলগুলো লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হয়। দ্যাট দিস কল এভাপোরেশন কনসেপ্ট। এভাপোরেশনকে আমরা সারফেস ফেনোমেনন বলবো আর বয়েলিংকে বাল্ক ফেনোমেনন বলবো। সো কোশ্চেন নাম্বার 4 অপশন ডি ইজ কারেক্ট। Question number 5. Which one of the following is an example of chemical change? Chemical change বলতে কি বোঝায়? Chemical change মানে যে পরিবর্তনে কেমিক্যাল কম্পোজিশনে চেঞ্জ হবে, নতুন কোনো সাবস্টেন্স তৈরি হবে, নিউ প্রোডাক্ট, তাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। ফিজিক্যাল চেঞ্জ মানে চেঞ্জ অফ স্টেট, শেপ অ্যান্ড সাইজ। স্টেটের চেঞ্জ, শেপের চেঞ্জ এবং সাইজের চেঞ্জ, এই তিনটা যদি চেঞ্জ হয় তখনই তাদেরকে আমরা নর্মালি বলে থাকি দ্যাট ইজ অ্যাকচুয়ালি, খুব সহজ কথায়, ফিজিক্যাল চেঞ্জ। তখনই তাকে বলা হয় ফিজিক্যাল চেঞ্জ। এই কারণে আলটিমেটলি তাহলে এখানে কেমিক্যাল চেঞ্জ জানতে চেয়েছি। তাহলে দেখো, বার্নিং অফ পেপার, পেপারকে যদি আমরা বার্ন করি তাহলে পেপার আলটিমেটলি বার্নিং এর দ্বারা কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে। তাহলে অপশন এ ইজ আ কেমিক্যাল চেঞ্জ হচ্ছে, তার কারণ হচ্ছে সেখানে খুব সহজ কথায় কেমিক্যাল কম্পোজিশনে চেঞ্জ হচ্ছে। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে ম্যাগনেটাইজেশন অফ আয়রন, আয়রনের ম্যাগনেটিক প্রপার্টি ইজ আ টেম্পোরারি। ম্যাগনেটিক ক্যারেক্টার অফ আয়রন কখনো পার্মানেন্ট নয়। রাস্টিং ইজ আ কেমিক্যাল চেঞ্জ বাট ম্যাগনেটাইজেশন ইজ আ ফিজিক্যাল চেঞ্জ। ডিসলিউশন অফ কেন সুগার ইন ওয়াটার, আমরা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবো বাই দ্য ক্রিস্টালাইজেশনের দ্বারা বা ডিস্টিলেশনের দ্বারা ইজিলি আমরা আবার সুগার এবং ওয়াটার আলাদা করতে পারবো। তাহলে ফিজিক্যাল চেঞ্জ। প্রিপারেশন অফ আইস কিউব ফ্রম ওয়াটার, তাহলে স্টেটের চেঞ্জ হচ্ছে, এটাও ফিজিক্যাল চেঞ্জ। তাহলে একমাত্র এখানে কেমিক্যাল চেঞ্জ কোনটি? বার্নিং অফ পেপার। ওকে, একমাত্র কেমিক্যাল চেঞ্জ হলো বার্নিং অফ পেপার। ওকে, তাহলে ক্লিয়ার হলো ব্যাপার, কনসেপ্টটা আমি কি বললাম। তাহলে খেয়াল রাখতে হবে যেটা দুটো জিনিস, কেমিক্যাল কম্পোজিশনে চেঞ্জ হলো কিনা, নতুন কোনো সাবস্টেন্স তৈরি হলো কিনা, তাহলে সেটা হবে কেমিক্যাল চেঞ্জ। যদি নতুন কোনো সাবস্টেন্স না তৈরি হয় এবং খুব সহজ কথা যদি ভাবো যে স্টেটের বা শেপের বা সাইজের চেঞ্জ হলো, তাহলে কিন্তু দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফিজিক্যাল চেঞ্জ হিসেবে কনসিডার হবে। কোশ্চেন নাম্বার 6 ইজ ভেরি গুড একটি কোশ্চেন, খুব ভালো চিন্তা ভাবনা থেকে কোশ্চেনটি এসেছে বলতে পারো বা দেয়া হয়েছে। একটু ভালো করে ভাবতে হবে তোমাদেরও। হুইচ অফ দ্য ফলোয়িং অপশন বেস্ট ডিসক্রাইব এ কেমিক্যাল চেঞ্জ ফলোড বাই এ ফিজিক্যাল চেঞ্জ?
কেমিক্যাল চেঞ্জ ফলোড বাই ফিজিক্যাল চেঞ্জ, মানে ফিজিক্যাল চেঞ্জ হওয়ার পর দেন কেমিক্যাল চেঞ্জ হচ্ছে, ফিজিক্যাল চেঞ্জ হওয়ার পর দেন কেমিক্যাল চেঞ্জ হবে। তাহলে বলতে পারবে ফিজিক্যাল চেঞ্জ হওয়ার পর কেমিক্যাল চেঞ্জ হচ্ছে, তাহলে অ্যাট ফার্স্ট প্রথমে ফিজিক্যাল চেঞ্জ হবে তারপরে কেমিক্যাল চেঞ্জ হবে, কোন এক্সাম্পলটা হতে পারে? এনিবডি? কি মনে হয় কারো? কি অ্যান্সার কেউ দেবে? অ্যাট ফার্স্ট ফিজিক্যাল চেঞ্জ হবে আর তারপরে কেমিক্যাল চেঞ্জ হবে, সেটা হলো আলটিমেটলি ফিজিক্যালের পরে কেমিক্যাল চেঞ্জ। এখানে একটি ক্ষেত্রেই হতে পারে, তা হলো সাবলিমেশন অফ ক্যাম্ফর। আমরা নর্মালি সাবলিমেশন প্রসেসকে ফিজিক্যাল চেঞ্জ বলি, কেন সাবলিমেশন মানে স্টেটের চেঞ্জ হয়। ওকে, সাবলিমেশন বলতে সলিড থেকে ডাইরেক্টলি গ্যাসে কনভার্ট হওয়াকে আমরা বলি সাবলিমেশন। সলিড থেকে ডাইরেক্টলি গ্যাসে কনভার্ট যখন হয় তখন তাদের আমরা বলি সাবলিমেশন। ওকে, কিন্তু ক্যাম্ফর যখন সাবলাইম হয় তখন সাধারণত কি হয়, সাবলাইম হয় অ্যাট 179 ডিগ্রি সেন্টিগ্রেডে। আফটার সাবলিমেশন নর্মালি এর কি হয়, বার্নিং শুরু হয়ে যায় এবং বার্নিং শুরু হওয়ার মধ্য দিয়ে নতুন সাবস্টেন্স তৈরি হয়, আর এই কারণে আমরা বলবো দিস ইজ অলসো কেমিক্যাল চেঞ্জ আলটিমেটলি অকার্স। তাহলে এই কারণে প্রথমে ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে, সাবলিমেশন বলে ফিজিক্যাল চেঞ্জ। এবার যখন ক্যাম্ফর সাবলাইম হয় 179 ডিগ্রি সেন্টিগ্রেডে, আফটার দ্যাট সাধারণত বার্নিং প্রসেস শুরু হয়ে যায়। ফলে বার্নিং প্রসেস শুরু হওয়ার মধ্য দিয়ে নতুন সাবস্টেন্স তৈরি হবে। কেন ক্যাম্ফর ইজ অর্গানিক সাবস্টেন্স, অ্যাসিটাইল অ্যাসিডনকে আমরা ক্যাম্ফর বলি। ওকে, তাহলে এই কারণে খুব সহজ কথায় আগে ফিজিক্যাল হচ্ছে তারপরে কেমিক্যাল হচ্ছে। বাকি সবগুলো যদি ভাবো ফিউশন, কন্ডেনসেশন, ফ্রিজিং অফ ওয়াটার, সেখানে অনলি ফিজিক্যাল চেঞ্জ আছে, বাকি সবগুলো অপশানে অনলি ফিজিক্যাল চেঞ্জ আছে, শুধু অপশান বিতে দুটোই আছে। চলে আসি কোশ্চেন নাম্বার 7-এ। রিয়াকশন অফ কুইক লাইম উইথ ওয়াটার টু প্রডিউস স্লেক লাইম ইজ অ্যান এক্সাম্পল অফ। খুব এগেন ভেরি কমন কোশ্চেন বলতে পারো, কুইক লাইমে ওয়াটার অ্যাড করছি, তাহলে সেটা কি রিয়াকশন বা কি এক্সাম্পল হবে? তাহলে কুইক লাইমে জল দেয়া হলো, দেখবে কুইক লাইমে জল দেয়া হলে রীতিমতো টকবক করে ফোটে। খুব সহজে বুঝতে পারবে যদি কখনো লাইমের মধ্যে জল দিয়ে দেখো, লাইম বলতে কুইক লাইম, ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে ওয়াটার অ্যাড করলে সঙ্গে সঙ্গে আলটিমেটলি হিট তৈরি হবে এবং স্লেক লাইম তৈরি হয় প্রোডাক্ট হিসেবে। তাহলে এই রিয়াকশন, হিট তৈরি হলে কি বলা হয়? এক্সোথার্মিক রিয়াকশন, বাংলায় বলে তাপমোচী বিক্রিয়া। তাপের উৎপন্ন হবে, হিট রিলিজ হবে, তা হলো এক্সোথার্মিক। আর যদি হিট দিতে হয় তাহলে এন্ডোথার্মিক। অক্সিজেন থেকে যখন ওজোন তৈরি হয় বাইরে থেকে হিট দিতে হবে, না হলে রিয়াকশনটা হবে না, তাহলে দ্যাট ইজ আ এন্ডোথার্মিক। নাইট্রোজেন যখন অক্সিজেনের সাথে রিয়াক্ট করে বাইরে থেকে হিট দিতে হবে তবে রিয়াকশন করে এনও তৈরি হবে, তাহলে দ্যাট ইজ আ এন্ডোথার্মিক। ওকে, আবার নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হবে, সেখানে হিট রিলিজ হয়, তাহলে সেটা হলো এক্সোথার্মিক। এইভাবে তাপমোচী এবং তাপগ্রাহী দুটো ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল রিয়াকশন হয়ে থাকে। সেখানে হিট রিলিজ করলে এক্সো আর হিট অ্যাবজর্ব বা গেইন করলে দ্যাট ইজ আ এন্ডোথার্মিক রিয়াকশন। দেন চলে যাব কোশ্চেন নাম্বার 8-এ। Following reaction is observed in the observed the action of common salt on highly reactive solution. Following reaction is observed the action of common salt on highly reactive solution. মানে সিলভার নাইট্রেটের অ্যাকোয়াস সলিউশনে সোডিয়াম ক্লোরাইড অ্যাড করছি, সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেট তৈরি হচ্ছে, তাহলে এটা কি ধরনের রিয়াকশন বা কি জিনিস সেটা জিজ্ঞেস করেছে। ইট ইজ আ ডিকম্পোজিশন রিয়াকশন? না। ইট ইজ আ কম্বিনেশন রিয়াকশন? না। ইট ইজ আ প্রেসিপিটেশন রিয়াকশন? দিস ইজ কারেক্ট। দেখো প্রেসিপিটেট তৈরি হচ্ছে, ওকে, প্রেসিপিটেশন তৈরি হচ্ছে, সেই কারণে খুব সহজে আমরা বলতে পারি, এই কারণে সহজে আমরা বলতে পারি দিস ইজ অ্যাকচুয়ালি প্রেসিপিটেশন রিয়াকশন। তার কারণ হচ্ছে প্রেসিপিটেশন অফ সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেট পড়ছে উইথ আলটিমেটলি NaCl and সিলভার নাইট্রেট। ওকে, question number 9.
why do alkali metals impart color to the flame test? It's a very important question. ফ্লেম টেস্টে অ্যালকালি মেটালগুলোই কালার প্রডিউস করে কেন? শুধু অ্যালকালি মেটালই করে বলবো না, অ্যালকালি মেটাল অ্যান্ড অ্যালকালাইন আর্থ মেটাল মানে গ্রুপ 1A অ্যান্ড গ্রুপ 2A এরা মেনলি ফ্লেম টেস্টে কালার দেয়। কোন কোন গ্রুপগুলো বললাম? গ্রুপ 1A মানে অ্যালকালি মেটাল, আর গ্রুপ 2A মানে অ্যালকালাইন আর্থ মেটাল, এরা ফ্লেম টেস্টে কালার প্রডিউস করে। এই কালার প্রডিউস করে কেন, কারণটা কি? আসলে আমরা কি করি, মেটালিক সল্টগুলোকে হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবিয়ে নেওয়া হয়, আফটার দ্যাট প্লাটিনাম লুপে নিয়ে আমরা বুনসেন বার্নারে ধরে নিই, বুনসেন বার্নারে গিয়ে হিটের প্রেজেন্সে রাখি, রাখার মধ্য দিয়ে ওই সল্টটি ভেঙে যাবে, ভেঙে গিয়ে একটি ক্যাটায়ন তৈরি করবে এবং অ্যাজ এ রেজাল্ট, খুব সহজ কথা যদি ভাবো, অ্যাজ এ রেজাল্ট এই যে ক্যাটায়ন তৈরি করছে হিট বা এনার্জির দ্বারা, এবং অ্যাজ এ রেজাল্ট এনার্জি আলটিমেটলি দিতে হচ্ছে, সেই এনার্জিটা হচ্ছে হিট বা কনসেপ্ট আলটিমেটলি যে এনার্জি বলো, তার ফলেই তো ক্যাটায়ন থেকে আমরা কালারটা পাচ্ছি। তাহলে এই যে এনার্জি দিচ্ছি ফর দ্য লস অফ ইলেকট্রন টু প্রডিউসিং দ্য ক্যাটায়ন অ্যান্ড টু গেট দ্য ডিজারেবল কালার, ওকে, তাহলে এই যে আলটিমেটলি এনার্জি দেওয়া হয় একে পিরিয়ডিক টেবিলে কি বলা হয়? কে বলবে? এই এনার্জিকে কি বলা হয়? ফর দ্য লস অফ ইলেকট্রন দ্য এনার্জি ইজ রিকোয়ার্ড ফর দ্য লস অফ ইলেকট্রন দ্যাট এনার্জি ইজ কল্ড আয়োনাইজেশন এনার্জি। সেই এনার্জিকে আমরা বলে থাকি আয়োনাইজেশন এনার্জি, ওকে। এবং এই এনার্জি যত কম হবে তত ইজিলি আলটিমেটলি ক্যাটায়ন তৈরি হবে, ওকে। আর এবং সেই কারণে সেখান থেকে আমরা সহজে কালার পাবো। তাহলে অপশন বি ইজ কারেক্ট, দে হ্যাভ লো আয়োনাইজেশন এনার্জি। যত আয়োনাইজেশন এনার্জি কম হবে তত ইজিলি আমরা কালার পাবো। আয়োনাইজেশন এনার্জি যদি কারো বেশি হয় তাহলে সে কিন্তু আয়োনাইজেশন এনার্জি বেশি হলে কালার প্রডিউস করবে না বা ফ্লেম টেস্টে রেসপন্স করবে না। যেমন গ্রুপ 2 এর রেসপেক্টে যদি ভাবো, গ্রুপ 2 এতে শুরুতে আছে বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এই বেরিলিয়াম বিই কিন্তু ফ্লেম টেস্টে রেসপন্স করে না, বেরিলিয়াম কিন্তু ফ্লেম টেস্টে রেসপন্স করে না। কেন? বিকজ বেরিলিয়াম স্মল অ্যাটমিক সাইজে আছে, নিউক্লিয়াসের খুব কাছাকাছি আছে, ফলে ইলেকট্রন লস করতে অনেক বেশি এনার্জি দিতে হবে। তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে আয়োনেশন এনার্জি অত্যন্ত হাই হয়। তাহলে যদি লো আয়োনেশন এনার্জি না হয় তাহলে সহজে তো ইলেকট্রন লস করবে না। এই কারণেই বেরিলিয়াম ফ্লেম টেস্টে কখনো রেসপন্স করে না। দেন চলে আসি কোশ্চেন নাম্বার 10, which are the material generally employed as soldier in soldiering operation in electronics, ওকে। বিভিন্ন আলটিমেটলি সোলজারিং মানে অপারেশনে ইলেকট্রনিক সোলজারিং অপারেশন ইন ইলেকট্রনিক্সে সাধারণত সোলজার হিসেবে কি ব্যবহার করা হয়? এই সোলজার দুটি মেটাল দ্বারা তৈরি, একটি বলতে পারো মিক্সার বা অ্যালয়, তা হলো লেড অ্যান্ড টিন। লেড এবং টিন দ্বারা গঠিত একটি অ্যালয় বলতে পারো। এবং এটার আরও একটা কম্পোজিশন মানে আরেকটা নাম হয়, লেড এবং টিন দ্বারা গঠিত আরেকটি অ্যালয় হয়, দ্যাট ইজ কল ফিউজ ওয়্যার, ওকে, যেটা আমরা ফিউজদার বলি। যেটিকে সোলজার বলছি সেটাই একই কম্পোজিশন হচ্ছে ফিউজ ওয়্যার, লেড এবং টিন দ্বারা গঠিত, লেড এবং টিন দ্বারা গঠিত, তাকে আমরা বলে থাকি ফিউজ ওয়্যার, ওকে। এই কারণেই বলা হয় ফিউজদারের একটা ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার থাকতে হবে, দ্যাট মাস্ট বি লো মেল্টিং পয়েন্ট অ্যান্ড হাই রেজিস্ট্যান্স। মেল্টিং পয়েন্ট কম হতে হবে এবং রেজিস্ট্যান্স বেশি হতে হবে, তবেই সাধারণত কি হবে, আমরা ফিউজদার হিসেবে তাকে ইউজ করতে পারি। দেন চলে আসি কোশ্চেন নাম্বার 11, which one of the following chemical reaction is not feasible? Which one of the following chemical reaction is not feasible? নিচের মধ্যে কোন কেমিক্যাল রিঅ্যাকশনটি ফিজিবল হবে না? ফিজিবল আলটিমেটলি ব্যাপারটা কি করবে আসে বা কিভাবে ভাববে, অ্যাকর্ডিং টু ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা রিঅ্যাক্টিভিটি সিরিজে যে বা যারা ওপরে আছে তারা নিচের আলটিমেটলি এলিমেন্টের কম্পাউন্ড থেকে পার্টিকুলার কোনো এলিমেন্ট বা অ্যাটমকে ডিসপ্লেস করতে পারবে বা রিঅ্যাকশনটা ফিজিবল হবে।
কিন্তু একেবারে নিচের যে এলিমেন্টগুলো আছে তারা ওপরের কোনো কম্পাউন্ড থেকে পার্টিকুলার কোনো এলিমেন্ট বা অ্যাটমকে আলটিমেটলি বলতে পারো ডিসপ্লেস করতে পারবে না, বা আলটিমেটলি বলতে পারো প্রডিউস করতে পারবে না। সেজন্য রিঅ্যাক্টিভিটি সিরিজের 4টে এলিমেন্ট অবশ্যই ভালো করে মনে রাখা উচিত, আই থিঙ্ক সো। কোন কোন 4টে মেটাল? যে 4টে মেটাল একেবারে বটম পার্টে আছে রিঅ্যাক্টিভিটি সিরিজ বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের একেবারে বটমে আছে 4টে এলিমেন্ট, কপার, মার্কারি, সিলভার অ্যান্ড গোল্ড। এই 4টে মেটাল কখনোই, তাহলে কপার, মার্কারি, সিলভার, গোল্ড, কপার, মার্কারি, সিলভার অ্যান্ড গোল্ড, এই 4টে মেটাল কখনোই কোনো কম্পাউন্ড থেকেই কোনো কিছুকে তৈরি করতে পারবে না, মানে রিয়াকশন হবে না বা ফিজিবল নয়। তাহলে দেখো এখানে কপার দিয়ে রিয়াকশন দেখানো আছে, কপারের সাথে লেড ক্লোরাইড। কপার কি তাহলে লেড ক্লোরাইড থেকে কপার ক্লোরাইড তৈরি করতে পারবে এবং লেডকে কি ডিসপ্লেস করতে পারবে না? দ্যাট নট পসিবল। কেন? বিকজ লেড তো ওপরে আছে, কপার, মার্কারি, সিলভার বলে এই 4টে নিচে, তাহলে এদের ওপরে সবাই আছে। তাহলে এই কারণে দেখো আয়রন অবশ্যই কপার সালফেট থেকে কপারকে রিপ্লেস করতে পারবে, কেন আয়রন ওপরে আছে, কপার নিচে আছে। জিঙ্ক কপার সালফেট থেকে কপার তৈরি করতে পারবে, ম্যাগনেসিয়াম কপার সালফেট থেকে কপার তৈরি করতে পারবে, কিন্তু কপার লেড ক্লোরাইড সাথে রিয়াকশন করে কপার ক্লোরাইড উইথ লেড প্রডিউস করতে পারবে না। বোঝা গেল? তাহলে অপশন সি, দিস রিয়াকশন ইজ নট ফিজিবল। অপশন সি, দিস রিয়াকশন ইজ নট ফিজিবল। দেন চলে আসি কোশ্চেন নাম্বার 12। NaOH একটি বেস, HCl এটি একটি অ্যাসিড, NaCl তৈরি হচ্ছে এটা সল্ট প্লাস ওয়াটার, মানে অ্যাসিড বেসের একটা রিয়াকশন হচ্ছে। তাহলে অ্যাসিড বেস রিয়াক্ট করলে কি তৈরি হয়? সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি হয়। তাহলে এখানে কি অক্সিডাইজ রিডিউসের কোনো ব্যাপার আছে? না, নেই তো। এখানে কি কেউ অক্সিডাইজ বা রিডিউস হচ্ছে নাকি? অ্যাসিডের সাথে বেসের রিয়াকশন হচ্ছে এবং সেখানে সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি হচ্ছে। ইট ইজ আ কল আলটিমেটলি নিউট্রালাইজেশন রিয়াকশন, প্রশমন রিয়াকশন, প্রশমিত হচ্ছে। তাহলে এই কারণেই দেখো এখানে যে 3টে অপশানের 3টের কোনোটাই হবে না। ওকে, দিজ আর নট কারেক্ট। সো নান অফ দেম আর অক্সিডাইজ অর রিডিউসড। অপশন ডি ফর দিল্লি। ওকে, CHSL CGL এর পরীক্ষাগুলোতে এই টাইপ অফ কেমিক্যাল রিয়াকশন, ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ, এক্সোথার্মিক, এন্ডোথার্মিক, এইসব জায়গা থেকে অ্যালয়, মেটালার্জির অ্যাপ্লিকেশন, এইসব জায়গা থেকে প্রচুর কোশ্চেন আসে, পিরিয়ডিক টেবলের বিভিন্ন কনসেপ্ট। সো যাই হোক না কেন বিভিন্ন জায়গা থেকেই কোশ্চেন হয়। তো আজকে আমরা কিছু রকম পার্ট নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি। চলো পরের কোশ্চেনে। দ্য রিয়াকশন Cl2 + 2NaOH তৈরি হচ্ছে NaCl প্লাস NaOCl প্লাস ওয়াটার। দিস ইজ আ হুইচ টাইপ অফ রিয়াকশন? খুব ভালো করে খেয়াল করো, ক্লোরিন থেকে একবার NaCl তৈরি হচ্ছে, আরেকবার ক্লোরিন থেকে NaOCl তৈরি হচ্ছে। তোমরা নিশ্চয়ই পড়াশুনো করেছো বা মনে পড়তে পারে অনেকে যারা সায়েন্সে পড়েছো, একই কম্পাউন্ড থেকে, একই এলিমেন্ট থেকে যদি একবার অক্সিডেশন হয় আরেকবার রিডাকশন হয়, তাহলে সেই ধরনের রিয়াকশনকে কি বলা হয়? কেন Cl2 থেকে NaCl হচ্ছে, তাহলে Cl2 তে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার 0 ছিল, NaCl এ ক্লোরিন কত হলো? সোডিয়াম +1, তাহলে ক্লোরিন -1, তাহলে অক্সিডেশন নাম্বার কমলো, তাহলে অক্সিডেশন নাম্বার কমলো মানে এখানে রিডাকশন হলো। আর এক্ষেত্রে যদি ভাবো সোডিয়াম +1, অক্সিজেন হচ্ছে -2, ওকে, তাহলে ক্লোরিন হচ্ছে এখানে কত? +1 তৈরি হবে। ওকে, তাহলে এখানে অক্সিডেশন নাম্বার দেখো বাড়ছে, 0 থেকে +1 হচ্ছে, এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার +1, এখানে 0 থেকে -1 হচ্ছে, মানে অক্সিডেশন হচ্ছে একটা রিডাকশন হচ্ছে, একই কম্পাউন্ড থেকে হচ্ছে, কম্পাউন্ড হচ্ছে ক্লোরিন। তাহলে এই ক্লোরিন থেকে একবার অক্সিডেশন একবার রিডাকশন হলে এই ধরনের রিয়াকশনকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। দিস ইজ কল্ড ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। সো অপশন ডি ইজ কারেক্ট। ওকে, অপশন ডি ইজ কারেক্ট। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, কি শিখলে, কি জানলে? একই কম্পাউন্ড থেকে যদি একবার অক্সিডেশন আর একবার রিডাকশন হয় তখন সেই ধরনের রিয়াকশনকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। কোশ্চেন নাম্বার 14। ইন গ্রাফাইট
each carbon atom is bonded to 3 other carbon atom. গ্রাফাইট সাধারণত হেক্সাগোনাল প্লানার স্ট্রাকচার হয় আর ডায়মন্ড টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়। তাহলে দেখা যাক এখানে কি বলছে, ইন গ্রাফাইট ইচ কার্বন অ্যাটম ইজ বন্ডেড টু 3 আদার অ্যাটম ফর্মিং এ 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। না, এটা ডায়মন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 3 ডাইমেনশনাল স্ট্রাকচার দেখা যায় কার ক্ষেত্রে, ডায়মন্ডের জন্য। ওকে, তাহলে দেখি আমরা এই যে হেক্সাগোনাল তো দিয়েই দিয়েছে, এই তো ইন দ্য সেম প্লেন, একই প্লেনে থাকবে, গিভিং দ্য হেক্সাগোনাল অ্যারে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি আলটিমেটলি বলতে পারো কনসেপ্ট অফ গ্রাফাইট স্ট্রাকচার। তাহলে গ্রাফাইটের ক্ষেত্রে হেক্সাগোনাল প্লানার স্ট্রাকচার হয়, ইজ দ্য 2 ডাইমেনশনাল স্ট্রাকচার। যেমন ডায়মন্ড 3 ডাইমেনশনাল হয়, গ্রাফাইট কিন্তু 2 ডাইমেনশনাল হয়। এবং গ্রাফাইটের হাইব্রিডাইজেশন এই কারণেই sp2 হয়, ডায়মন্ডের হাইব্রিডাইজেশন sp3 হয়। ওকে, যেহেতু গ্রাফাইট প্লানার sp2, ডায়মন্ড টেট্রাহেড্রাল sp3, ইজ দ্য 3 ডাইমেনশনাল হয় ডায়মন্ড, গ্রাফাইট হয় 2 ডাইমেনশনাল। পরের কোশ্চেনই বলা আছে, হুইচ অ্যালোট্রপি অফ কার্বন ইজ ইন রিজিড 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। সো রিজিড 3 ডাইমেনশনাল স্ট্রাকচার দ্যাট মাস্ট বি প্রডিউসড বাই ডায়মন্ড। ডায়মন্ডের ক্ষেত্রেই 3 ডাইমেনশনাল রিজিড স্ট্রাকচার দেখা যায়। বাকি অপশন যেগুলো আছে, গ্রাফাইট একটু আগেই বলেই এলাম 2 ডাইমেনশনাল স্ট্রাকচার এবং হেক্সাগোনাল প্লানার স্ট্রাকচার। ফুলারিন, অবশ্যই ফুলারিন ইজ দ্য স্ট্রাকচার অফ কেজ লাইক অফ স্ট্রাকচার, পাখির খাঁচার মতো, অথবা ইজ দ্য স্ট্রাকচার ইজ লাইক অফ সকার বল, মানে ফুটবলের মতো। তাহলে ফুটবলের মতো বা আলটিমেটলি বলতে পারো কেজ লাইক মানে পাখির খাঁচার মতো দেখতে যা হয় তা হচ্ছে বলতে পারো ফুলারিন, তা হলো ফুলারিন। তাহলে এখানে অ্যান্সার অবশ্যই ডায়মন্ড জানলে আর বাকি অপশানগুলো জানলে, এবং এটাও জানো ফুলারিন দু রকমের হয়, C60 এবং C70। C60 এবং C70 দিস আর দ্য 2 ডিফারেন্ট টাইপ অফ ফুলারিন বলতে পারো। এবং ফুলারিনে হেক্সাগোনাল অ্যান্ড পেন্টাগোনাল দুরকম রিং অ্যাসোসিয়েট থাকে, হেক্সাগোনাল অ্যান্ড পেন্টাগোনাল দুরকম রিং অ্যাসোসিয়েট থাকে। Which one of the following is correctly matched? পরের কোশ্চেন 16 নম্বর কোশ্চেন, which one of the following is correctly matched? চারকোল ইনঅ্যাক্টিভ কার্বন, নো। চারকোল কার্বন অ্যালোট্রপের মধ্যে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ অ্যালোট্রপ। কার্বন অ্যালোট্রপগুলোর মধ্যে চারকোল ইজ আ মোস্ট অ্যাক্টিভ ফর্ম অফ অ্যালোট্রপ, রিঅ্যাক্টিভিটি বেশি। ফুলারিন কন্ডাক্টর, নো। ফুলারিন অবশ্যই কন্ডাক্টিভিটি একটা দেখায় না। কার্বন ব্ল্যাক ইজ আ সলিবল ফর্ম অফ কার্বন, নো। ওকে, সলিবল নয়, ইনসলিবল হয়, স্প্যারিংলি সলিবল হয়। ডায়মন্ড ইজ আ ইনসুলেটর, ইয়েস দিস ইজ কারেক্ট, ডায়মন্ড ইজ আ ইনসুলেটর। ওকে, অর্থাৎ ডায়মন্ড কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, ডায়মন্ডের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দেখা যায় না, এই কারণে ডায়মন্ড আলটিমেটলি বলতে পারো ইনসুলেটর হিসেবে ইউজ করা হয়। ডায়মন্ডের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইজ ভেরি পুয়ার, বাট ডায়মন্ডের থার্মাল কন্ডাক্টিভিটি ইজ ভেরি হাই। ওকে, ডায়মন্ডের থার্মাল কন্ডাক্টিভিটি আমরা দেখতে পাবো কিন্তু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দেখতে পাবো না, এই কারণে একে আমরা ইনসুলেটর হিসেবে ইউজ করে থাকি বা বলে থাকি ডায়মন্ড ইনসুলেটর। তাহলে কোশ্চেন নাম্বার 16 অপশন সি। চলে আসি মেটালার্জিক্যাল একটি কনসেপ্টে, দ্য প্রসেস অফ ভেরি স্লো কুলিং ইন মেটালার্জি ইজ নোন অ্যাজ। দেখবে লোহাকে নিয়ে বিভিন্ন আলটিমেটলি প্রসেসিং করা হয়, হিটিং অ্যান্ড কুলিং প্রসেস। তোমরা কেউ কেউ কখনো দেখে থাকতেও পারো যে লোহাটাকে একেবারে লৌহোত্তপ্ত লালচে হিট করা হয় চুল্লিতে। হিট করার পর আফটার দ্যাট সাধারণত কি করা হয়, তাকে অল্প অল্প করে পেটানো হয়। ওকে, অল্প অল্প করে পেটানো হয়। এই যে অল্প অল্প করে পেটানো হয় মানে স্লোলি কুল করা হচ্ছে। এই স্লো কুলিং প্রসেসকে আমরা বলে থাকি দ্যাট ইজ কল্ড অ্যানিলিং। ওকে, স্লো কুলিং প্রসেসকে এই কারণে বলা হয় অ্যানিলিং। আর যখনই এই লোহাটা বা আয়রনটাকে একেবারে ব্রাইট রেডনেস করার পর একেবারে পিটিয়ে নেয়, পিটিয়ে নিয়ে দেন দেখবে জলের মধ্যে বা ডোবার মধ্যে ডুবিয়ে দেয়, তাহলে জিনিসটা কি হলো, সাডেনলি কুল করা হলো, র্যাপিডলি কুল করা হলো, তখন সেই প্রসেসকে কি বলা হয়, স্লো কুলিং প্রসেস হচ্ছে অ্যানিলিং। আর সাডেনলি বা র্যাপিডলি কুলিং প্রসেস হলে আমরা কোয়েঞ্চিং বা হার্ডেনিং বলতে পারতাম। অপশন এ বা সি, এটা হচ্ছে র্যাপিডলি বা সাডেনলি কুলিং যখন হবে তখন নামে পরিচিত।
একই জিনিস, দুটো শব্দ আলাদা। ওকে, তাহলে র্যাপিডলি বা সাডেনলি কুলিং আমরা বলি হার্ডেনিং বা কোয়েঞ্চিং, স্লোলি কুল করলে তখন সেই প্রসেসকে আমরা বলি অ্যানিলিং। The process of zone refining is used. The process of zone refining is used for the ultra purification of. Is a very important process in a metallurgical operation. মেটালার্জিতে বিভিন্ন মেটালকে পিউরিফিকেশনের জন্য বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করা হয়। এরকম একটি প্রসেস হচ্ছে জোন রিফাইনিং প্রসেস, যেখানে আলটিমেটলি তিনটে মেটালের আলট্রা পিউরিফিকেশন হয়ে থাকে। কোন কোন তিনটে মেটাল? সিলিকন, জার্মেনিয়াম and gallium. Okay, silicon, germanium and gallium. So all of these are correct. Okay, যে তিনটে সেমিকন্ডাক্টিং মেটাল যাদের দ্বারা ইন্টিগ্রেটেড চিপ তৈরি করা হয়, সেই পার্টিকুলার মেটালগুলোকে সাধারণত বলতে পারো পিউরিফাই করা হয়, আলট্রা পিউরিফাই করা হয় জোন রিফাইনিং প্রসেস দ্বারা। দেন চলে আসবো তারপরের কনসেপ্টে। তারপরে আলটিমেটলি কোশ্চেন আমরা যদি দেখি, দ্য লাস্টার অফ দ্য মেটাল ইজ বিকজ অফ। মেটালের যে লাস্টার দেখা যায়, মেটালের যে লাস্টারিং ক্যারেক্টার আছে, মেটাল হচ্ছে সাধারণত মেলায়েবল হয়, ডাকটাইল হয়, লাস্টার ক্যারেক্টার হয়। এই মেটালের যে শাইনিং একটা প্রপার্টি দেখা যায়, তার কারণ কি? তার কাছে মেটালে ফ্রি ইলেকট্রন আছে। এই ফ্রি ইলেকট্রন থাকার জন্য সাধারণত কি হয়, লাইটের রিফ্লেকশন হয় ডিউ টু দ্য প্রেজেন্স অফ ফ্রি ইলেকট্রন, আর এই কারণেই মেটালিক লাস্টার আমরা দেখতে পাই। তাহলে কোশ্চেন নাম্বার 19 অপশন সি ইজ কারেক্ট, রিফ্লেকশন অফ লাইট ডিউ টু দ্য প্রেজেন্স অফ ফ্রি ইলেকট্রন। দেন চলে আসি টিপ অফ দ্য ম্যাস্টিক কন্টেন্ট। ওকে, ম্যাস্টিক আলটিমেটলি ম্যাচ বক্স, এইভাবে কোশ্চেন হয়ে থাকে। এখানে কোশ্চেনটা একটু অন্যভাবে আছে, তো টিপ অফ দ্য ম্যাস্টিক না বলে এটাকে ম্যাচ বক্স বলাটাই বেশি যুক্তিসঙ্গত। কিন্তু যদি এরকম কোশ্চেন থেকে থাকে তাহলে নো প্রবলেম অ্যাট অল। নর্মালি ম্যাস্টিক বা ম্যাচ বক্স ইন্ডাস্ট্রিতে রেড ফসফরাস ইউজ করা হয়, ম্যাচ বক্স ইন্ডাস্ট্রিতে রেড ফসফরাস ইউজ করা হয়, সেই হিসেবে এখানে অ্যান্সার হবে রেড ফসফরাস। কিন্তু অ্যাকচুয়ালি কথাটা একটু বুঝিয়ে রাখি, সেটা হচ্ছে ম্যাচ বক্সে কি থাকে আর ম্যাচস্টিকে কি থাকে, এই দুটো কিন্তু আলাদা কনসেপ্ট। ম্যাচ বক্স আর ম্যাচস্টিক, তাহলে ম্যাচ বক্স মানে সাইড অফ ম্যাচ বক্স, যেখানে আমরা ম্যাচস্টিকটাকে ফ্রিকশন করি। তাহলে ম্যাচ বক্সের সাইডে থাকে অ্যাকচুয়ালি রেড ফসফরাস, এই ম্যাচ বক্সের সাইডেই থাকে রেড P4। আর ম্যাচস্টিকের ক্ষেত্রে মানে দেশলাই কাঠি যেটা আমরা বলে থাকি ম্যাচস্টিক, এই দেশলাই কাঠির আলটিমেটলি ভেতরে থাকে অ্যান্টিমনি আলটিমেটলি সালফাইড Sb2S3, অ্যান্ড সালফার ছাড়া ওই বারুদ যেটি তৈরি হয় দেশলাই কাঠির মাথায় সেটি হবে না। সেই কারণেই ম্যাচস্টিকের টিপ অফ দ্য ম্যাচস্টিক বললে বলতে হবে সালফারের যৌগ থাকবে, অ্যান্টিমনি সালফাইড। সাইড অফ ম্যাচ বক্স বললে রেড ফসফরাস। এই হচ্ছে কনসেপচুয়ালি বলা হয়ে থাকে। কেমন? এবারে যদি দেখা যায় সেইভাবে অপশান নেই, তাহলে আমাদের কি করতে হবে, রিলেভেন্ট অপশান থেকে ভাবতে হবে। সেই কারণেই রেড ফসফরাস এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। Question number 21. Question number 21. Which of the following property is common in graphite and diamond? Which of the following property is common in graphite and diamond? দেখো গ্রাফাইট আর ডায়মন্ড দুটোই তো কার্বনের অ্যালোট্রপ, এলিমেন্টটা তো কার্বন। ওকে, তাহলে এলিমেন্ট যদি কার্বন হয় তাহলে ডায়মন্ড, গ্রাফাইট, চারকোল, ফুলারিন, ল্যাম্বলাক যাই বলি না কেন প্রত্যেকেরই রিলেটিভ অ্যাটমিক ওয়েটটা তাহলে কি হবে, অবশ্যই সেম হবে। কেন এলিমেন্টটা যদি কার্বন হয়, কার্বনের যে অ্যাটমিক ওয়েট সেটাই হবে ডায়মন্ডের, সেটাই হবে গ্রাফাইটের এবং অন্যদের। সেই কারণেই কোশ্চেন নাম্বার 21 অপশন বি ইজ আলটিমেটলি বলতে পারো অ্যান্সার। রিলেটিভ অ্যাটমিক ওয়েট is a common in graphite and diamond, option B. Question number 22. Which of the following properties of atom could be explained corrected by Thomson model of atom? First atomic model was visualized by J.J. Thomson, and that model was known as
প্লাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল। ওকে, সো তাহলে থমসন মডেলকে আমরা বলে থাকি প্লাম পুডিং মডেল। এই প্লাম পুডিং মডেল দ্বারা কি কনক্লুশন ড্র করা গিয়েছিল বা যায়, এই মডেলের ইম্পর্টেন্স একটাই, অ্যাটম যে ওভারঅল নিউট্রাল এটা প্রমাণ করতে পেরেছিলেন বিজ্ঞানী জে জে থমসন বাই দ্য প্লাম পুডিং মডেল দ্বারা, এবং ইট ইজ আ ফার্স্ট অ্যাটমিক মডেল দ্যাট ওয়াজ ভিজুয়ালাইজড বাই সায়েন্টিস্ট জে জে থমসন। কোশ্চেন নাম্বার চলে আসি 23, হুইচ অফ দ্য ফলোইং পার্টিকেলস হ্যাড জিরো চার্জ? নিচের মধ্যে কোন পার্টিকেলটির কোনো চার্জ নেই? আলফা পার্টিকেল অবশ্যই পজিটিভ চার্জ দেখা যায়, ইলেকট্রনের নেগেটিভ চার্জ দেখা যায়, পজিট্রনের পজিটিভ চার্জ দেখা যায়। তাহলে যার চার্জ নেই সে কে? নিউট্রিনো। এইভাবেও তোমরা ভাবতে পারো, ধরো তোমার ডাইরেক্ট অ্যান্সার জানা নেই কিন্তু বাকি অপশানগুলো যদি চার্জ ভাবতে পারো তাহলেও তো কারেক্ট অ্যান্সার পাওয়া যায়। এই কারণে নিউট্রিনোর আলটিমেটলি মাস নেগলিজিবল টু জিরো অ্যান্ড চার্জলেস। ওকে, মাস নেগলিজিবল টু জিরো এবং নিউট্রিনো হলো চার্জলেস, এবং নিউট্রিনোকে বলা হয় ঘোস্ট পার্টিকেল। নিউট্রিনোকে বলা হয় ঘোস্ট পার্টিকেল, মানে ভুতুড়ে কণা। নিউট্রিনোকে বলা হয় ঘোস্ট পার্টিকেল বা ভুতুড়ে কণা। দেন চলে যাব কোশ্চেন নাম্বার 24-এ, নিচের মধ্যে কোনটি কেমিক্যাল চেঞ্জ নয়? কার্ডলিং অফ মিল্ক, তাহলে মিল্ক থেকে কার্ড তৈরি হচ্ছে, কম্পোজিশন চেঞ্জ হচ্ছে, ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হচ্ছে, তাহলে দিস ইজ দ্য আলটিমেটলি বলতে পারো কেমিক্যাল চেঞ্জ। রাইপেনিং অফ ফ্রুটস, এগেন কেমিক্যাল চেঞ্জ। বার্নিং অফ কোল, কোলকে বার্ন করলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হবে, কেমিক্যাল চেঞ্জ। এভাপোরেশন অফ ওয়াটার, তাহলে এভাপোরেশন মানে স্টেটের চেঞ্জ হচ্ছে, তাহলে সেই কারণেই দিস ইজ আ ফিজিক্যাল চেঞ্জ, দিস ইজ আ ফিজিক্যাল চেঞ্জ। সো কোশ্চেন নাম্বার 24 অপশন সি ইজ কারেক্ট, যেহেতু এখানে স্টেটের চেঞ্জ হলো। ওকে, question number 25, a mixture of sand and naphthalene can be separated by। সো এক্ষেত্রে দেখো ন্যাপথালিনের সাবলিমেশন প্রপার্টি দেখা যায়, নিশ্চয়ই জানো। আমি আরেকবার তোমাদের বলি কোন কোন কেমিক্যাল সাবস্টেন্স যারা সলিড থেকে ডাইরেক্টলি গ্যাসে কনভার্ট হয়। তা হলো ন্যাপথালিন, ক্যামফর মানে কর্পূর, আয়োডিন একমাত্র হ্যালোজেন যার সাবলিমেশন ক্যারেক্টার দেখা যায়, ড্রাই আইস এবং নিশাদল দ্যাট ইজ অ্যামোনিয়াম ক্লোরাইড। এই কম্পাউন্ডগুলোর সাধারণত সলিড থেকে ডাইরেক্টলি গ্যাসে কনভার্ট হয়, সেই কারণে এদের সাবলাইম ক্যারেক্টার আমরা দেখতে পাই। ফলে এই ধরনের সাবস্টেন্সের সাথে নন সাবলাইম যদি কোনো কেমিক্যাল সাবস্টেন্স থাকে তাহলে তাদেরকে সেপারেট করতে পারবো যে প্রসেস দ্বারা, দ্যাট ইজ কল্ড সাবলিমেশন। সেই জন্য অপশন এ ইজ কারেক্ট। ডিস্টিলেশন দুটো লিকুইডের মধ্যে তখনই করতে পারবো যদি তাদের বয়েলিং পয়েন্ট ডিফারেন্সটা গ্রেটার দেন 30 থেকে 40 ডিগ্রি হয়। আর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন বয়েলিং পয়েন্ট ডিফারেন্সটা ওকে লেস দেন 20 থেকে 30 ডিগ্রি হবে। তাহলে এখানে বয়েলিং পয়েন্ট ডিফারেন্স হচ্ছে আলটিমেটলি গ্রেটার দেন 30 to 40 ডিগ্রি, আর যদি বয়েলিং পয়েন্ট ডিফারেন্স লেস দেন 20 থেকে 30 ডিগ্রি হয় তাহলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করব। এই কারণে এয়ার থেকে অক্সিজেন নাইট্রোজেন গ্যাসকে তৈরি করা হয় বাই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন দ্বারা। কেন এয়ারে মেজর দুটো কম্পাউন্ড হচ্ছে অক্সিজেন আর নাইট্রোজেন, তাদের বয়েলিং পয়েন্ট অক্সিজেন -183 আর নাইট্রোজেন -196, তাহলে বয়েলিং পয়েন্ট ডিফারেন্সটা অত্যন্ত কম। তার কম বলেই তাদেরকে যে প্রসেস দ্বারা সেপারেট করব দ্যাট ইজ কল্ড আলটিমেটলি বলতে পারো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন।
ওকে, ক্রোমাটোগ্রাফি মেনলি অর্গানিক মলিকুল, বায়োমলিকুলের সেপারেশন পিউরিফিকেশনের জন্য ব্যবহার করা হয়। প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন বায়োমলিকুলের ক্রোমাটোগ্রাফি সাধারণত বেসড অন অ্যাডজর্পশন, এই অ্যাডজর্পশন প্রিন্সিপালের উপর বেস করে তৈরি হয়েছে। কতটা শোষিত হয় ওর সারফেসে, সেখান থেকে আলটিমেটলি প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, অর্গানিক মলিকুল, এদেরকে সেপারেশন, আইসোলেশন, পিউরিফিকেশন এসব ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয় ক্রোমাটোগ্রাফি কনসেপ্ট। আচ্ছা, এবারে চলে আসি কোশ্চেন নাম্বার 26। when iron nail is dipped in a solution of copper sulfate, মানে আয়রন প্লাস কপার সালফেট, the iron nail becomes brown in color and the blue color of copper sulfate fade after some time. তার মানে কি হচ্ছে, FeSO4 তৈরি হচ্ছে প্লাস কপার তৈরি হচ্ছে। ওকে, তাহলে দেখো আয়রনের সাথে কপার সালফেটের রিয়াকশানে কি হলো, ফেরাস সালফেট হলো এবং কপার হলো। তাহলে আয়রন কপার সালফেট থেকে কপারকে কি করছে, ডিসপ্লেস করছে। আয়রন কপার সালফেট থেকে কপারকে ডিসপ্লেস করছে। তাহলে এই ধরনের রিয়াকশনকে আমরা কেমিস্ট্রির পরিভাষায় বলি ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এই ধরনের রিয়াকশনকে কেমিস্ট্রির পরিভাষায় বলা হয় ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এবং এই ডিসপ্লেসমেন্ট রিয়াকশন দু রকমের হয়, সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডাবল ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ একটা কম্পোনেন্ট যদি ডিসপ্লেস হয় তাহলে বলবো সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট, যদি দুটো কম্পোনেন্ট ডিসপ্লেস হয় তাহলে বলবো ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তাহলে এক্ষেত্রে দেখতেই পাচ্ছ একটাই কম্পোনেন্ট ডিসপ্লেস হচ্ছে, কপার সালফেট থেকে কপারের ডিসপ্লেস হচ্ছে, ডিসপ্লেস করছে হচ্ছে আয়রন। তাহলে এই কারণে ইট ইজ আ সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, মানে অপশন সি যেখানে শুধু ডিসপ্লেসমেন্ট আছে। ডিকম্পোজিশন মানে ভেঙে যাওয়া, মানে ক্যালসিয়াম কার্বনেটটা ধরো হিট দিলে তাহলে ভেঙে যাবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটা ডিকম্পোজিশন। কম্বিনেশন রিয়াকশন মানে অ্যাডিশন, মানে কার্বন প্লাস অক্সিজেন যুক্ত করলে তৈরি হলো কার্বন ডাইঅক্সাইড। তাহলে কম্বিনেশন মানে আলটিমেটলি কম্বাইন হওয়া, দুটো অ্যাটম দুটো মলিকুলের কম্বাইন হওয়া, মেনলি কম্বিনেশনে দুটো এলিমেন্ট অ্যাসোসিয়েট হয়ে নতুন আরেকটা কম্পাউন্ড তৈরি হয়। তাহলে এই হলো রিয়াকশনের টাইপগুলো তোমাদের এখানে আমি একটু শেয়ার করলাম, কম্বিনেশন, ডিকম্পোজিশন, ডিসপ্লেসমেন্ট এবং ডবল ডিসপ্লেসমেন্ট। চলে আসি কোশ্চেন নাম্বার 27-এ। হুইচ অফ দ্য ফলোইং সেট অফ এলিমেন্ট হ্যাজ দ্য সেম ভ্যালেন্সি? হুইচ অফ দ্য ফলোইং সেট অফ এলিমেন্ট হ্যাজ দ্য সেম ভ্যালেন্সি? ভ্যালেন্সি তখনই সেম হবে যদি তারা একই গ্রুপ অফ এলিমেন্ট হয়। পিরিয়ডিক টেবলে যে পেয়ার অফ এলিমেন্ট আর দ্য প্রেজেন্ট ইন আ সেম গ্রুপ দ্যাট হ্যাভ দ্য সেম ভ্যালেন্সি, দ্যাট হ্যাভ দ্য সিমিলার কেমিক্যাল প্রপার্টি অ্যান্ড আলটিমেটলি ভ্যালেন্সের ইলেকট্রন অলসো মাস্ট বি সেম। তাহলে এখানে যে তিনটে ওর এলিমেন্ট দেয়া আছে এর মধ্যে দেখো একই গ্রুপের এলিমেন্ট আছে একমাত্র অপশন ডিতে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড বেরিয়াম। এরা প্রত্যেকে আছে গ্রুপ 2A-তে, এরা প্রত্যেকে আছে গ্রুপ 2A-তে। ওকে, এদেরকে অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়। বাকি কোনোটাই দেখো একই আলটিমেটলি গ্রুপ থেকে নেওয়া নয়, ভিন্ন ভিন্ন গ্রুপের মিক্সার করা আছে, সেই কারণে বাকি অপশানগুলো হবে না, বাকি অপশানগুলো হবে না। তাহলে এখান থেকে তোমরা আরেকটা জিনিস কিন্তু জানতে পারলে যে পিরিয়ডিক টেবিলে গ্রুপ বরাবর টপ টু বটম, ওপর থেকে নিচ বরাবর যদি আমরা মুভমেন্ট করি টপ টু বটমে, তাহলে যে প্রপার্টিগুলোর চেঞ্জ হবে না বা যে প্রপার্টি আনচেঞ্জ থাকে সেটা কিন্তু বলতে পারো ভ্যালেন্সির কোনো চেঞ্জ হবে না, কেমিক্যাল প্রপার্টির কোনো চেঞ্জ হবে না এবং ভ্যালেন্সেল ইলেকট্রনের কোনো চেঞ্জ হবে না। কোশ্চেন নাম্বার 28, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেটালস is accessed in the native state? Which of the following metals is accessed in the native state? তাহলে নেটিভ স্টেটে সাধারণত কোন কোন মেটালকে পাওয়া যায়? নেটিভ স্টেট মানে ফ্রি স্টেট, যারা অক্সাইড, হ্যালাইড বা কার্বনেট বা সালফাইড কারোর সাথে যুক্ত হয়ে থাকে না, অ্যাসোসিয়েট হয়ে থাকে না, সেগুলোকে আমরা বলি নেটিভ কন্ডিশন। সো নেটিভ কন্ডিশনে যে দুটো মেটাল থেকে থাকে তা হলো গোল্ড অ্যান্ড প্লাটিনাম। গোল্ড এবং পিটি, প্লাটিনাম, এই দুটো মেটালই একমাত্র ফ্রি স্টেটে বা নেটিভ স্টেটে পাওয়া যায়। ওকে, গোল্ড অ্যান্ড প্লাটিনাম এই দুটো মেটালকে একমাত্র ফ্রি স্টেটে বা নেটিভ স্টেটে পাওয়া যায়। দেন চলে আসি কোশ্চেন নাম্বার 29,
হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ অফ কপার অ্যালয়, নিচের মধ্যে কোন দুটো অ্যালয় যে দুটোই কপার দ্বারা তৈরি হয়? ব্রাস অ্যান্ড ইনভার, ব্রাস হচ্ছে কপার অ্যান্ড জিঙ্ক, তাহলে প্রতিটার কম্পোজিশন একটু দেখে নাও। ব্রাস, কপার অ্যান্ড জিঙ্ক। ইনভার আয়রন প্লাস নিকেল, এই ইনভার কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অ্যালয়। হ্যাঁ, ইনভার একটা ক্যারেক্টার আছে, ইনভারের ক্যারেক্টার হচ্ছে স্মল কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন। ইনভারের খুব একটা থার্মালি এক্সপানশন হয় না, এই কারণেই সাধারণত পেন্ডুলামে বা বিভিন্ন মিটার স্কেল বা মেজারিং ইনস্ট্রুমেন্টে ইনভার ইউজ করা হয়। ব্রোঞ্জ হচ্ছে কপার অ্যান্ড টিন। নাইক্রোম, নামের মধ্যে ক্লু আছে, নাইক্রোম, নাইক্রোম, তাহলে নাই মানে নিকেল, ক্রো মানে ক্রোমিয়াম, অ্যান্ড ফেরামের এমি। ওকে, তাহলে নিকেল ক্রোমিয়াম আয়রন দ্বারা তৈরি হচ্ছে নাইক্রোম। ব্রাস অ্যান্ড ব্রোঞ্জ, তাহলে এই দুটোই হচ্ছে কপারের গঠিত অ্যালয়, দুটোরই কম্পোজিশন অলরেডি বলেছি। ব্রাস হচ্ছে কপার প্লাস জিঙ্ক অ্যান্ড ব্রোঞ্জ হচ্ছে কপার প্লাস টিন। সো এই আলটিমেটলি অপশনটি কারেক্ট অপশন, অপশন সি ইজ আ কারেক্ট। আচ্ছা, দেন চলে আসবো কোশ্চেন নাম্বার 30-তে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেটালস ডাজ নট ফর্ম অ্যামালগাম? which of the following metals does not form amalgam? নিচের মধ্যে কোন মেটাল কোনো অ্যামালগাম তৈরি করে না? অ্যামালগাম বলতে কি বোঝায়? অ্যামালগাম বলতে বোঝায় আলটিমেটলি অ্যালয় অফ মার্কারি। অ্যালয় অফ মার্কারি মানে সহজ কথায় মার্কারি প্লাস আদার মেটাল, যেখানে মার্কারি থাকতেই হবে আর তার সাথে আদার মেটাল অ্যাসোসিয়েট হয়ে তৈরি করে অ্যামালগাম। ওকে, তাহলে কোশ্চেন হলো তাহলে মার্কারি যে সমস্ত মেটালের দ্বারা ডিজলভ হয়, রিয়াক্ট করে, সেখানে অ্যামালগাম তৈরি হবে, যেখানে ডিজলভ হয় না সেখানে অ্যামালগাম হবে না। তাহলে কোন কোন মেটাল যার কোনো অ্যামালগাম হয় না? এরকম বেশ কিছু মেটাল আছে, সবগুলোই মনে রাখবে, খুব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আয়রন, কোবাল্ট, নিকেল, প্লাটিনাম। সো অপশন ডি হবে অ্যান্সার। তার আদার মেটালগুলো কি বললাম? আয়রন ছাড়া এফি, আয়রন, কোবাল্ট, নিকেল এনআই এবং প্লাটিনাম পিটি, এদের কোনো অ্যামালগাম হয় না। ওকে, আয়রন, কোবাল্ট, নিকেল, প্লাটিনামের কোনো অ্যামালগাম হয় না। চলে আসি কোশ্চেন নাম্বার 31। বাকমিনিস্টার ফুলারিন ইজ, ফুলারিনকে আমরা অনেক সময় বাকমিনিস্টার ফুলারিন বা বাকি বল বলে থাকি, C60 C70 এই কনসেপ্টকে। দেখো আমি অলরেডি এটা বুঝিয়ে দিয়েছিলাম, সেটা এখানে আছে। এ ফর্ম অফ কার্বন কম্পাউন্ড ক্লাস্টার অফ 60 কার্বন অ্যাটম বন্ড টুগেদার ইন আ পলিহেড্রাল স্ট্রাকচার কম্পোজড অফ পেন্টাগন অ্যান্ড হেক্সাগন। দেখো তাই বলেছিলাম যে পেন্টাগন এবং হেক্সাগন, ওকে, 5 মেম্বার রিং অ্যান্ড 6 মেম্বার রিং অ্যাসোসিয়েট হয়ে সাধারণত ফুলারিন তৈরি হয়। সেটা C60 ক্ষেত্রে তাই আমরা বাকমিনিস্টার ফুলারিন বলি, অ্যান্ড C70কে আমরা বলি বাকি বল। সো অপশন এ ইজ কারেক্ট। Question number 32. Which one among the following statement is not correct about graphite? কোনটি গ্রাফাইট সম্বন্ধে ঠিক স্টেটমেন্ট নয়? is not correct about graphite. It is the thermodynamically most stable allotrope form of carbon. Yes, thermodynamically graphite stability অনেক বেশি rather than diamond. It is electrically conducting material. Yes, গ্রাফাইটের ফ্রি ইলেকট্রন আছে, এই ফ্রি ইলেকট্রন থাকার ফলে সাধারণত গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে। ক্রিস্টালাইন স্ফেরিক্যাল বিড অফ গ্রাফাইট হ্যাভ দ্য ভেরি গুড লুব্রিকেটিং প্রপার্টি আন্ডার ড্রাই কন্ডিশন। একদম ঠিক তাই, ডিউ টু দ্য লেয়ার স্ট্রাকচার সাধারণত গ্রাফাইট লুব্রিকেটিং ক্যারেক্টার হিসেবে আছে বা লুব্রিকেন্ট হিসেবে ইউজ করা হয়। ইট ইজ দ্য হাইয়েস্ট গ্রেড অফ কোল। সো কোল তো অ্যানাদার ফর্ম অফ কার্বন অ্যালোট্রপ, তাহলে এটা কি করে হবে? তাহলে এটাই তোমার রং আছে। ওকে, তাহলে খুব সহজ কথা, কোলেই আলটিমেটলি একটা টাইপ অফ কার্বন, এবং কোল 4 রকমের হয়, তার মধ্যে বেস্ট কোয়ালিটি অফ কোল হচ্ছে অ্যান্থ্রাসাইট, যেখানে কার্বন কন্টেন্ট সবচেয়ে বেশি থাকে, আর খারাপ কোয়ালিটি বা ওর্স্ট কোয়ালিটি হচ্ছে পিট কোল। ওকে, দেন চলো কোশ্চেন নাম্বার 33। ইন অ্যান অ্যাটম দ্য কনস্টিটিউয়েন্ট ইলেকট্রনস, একটা অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে,
তারা কোনো মুভ করে না, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন আ ফিক্সড এনার্জি লেভেল, মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন আ র্যান্ডাম ওয়ে। নিশ্চয়ই ইলেকট্রন নিজের ইচ্ছে মতো ঘোরে না, ইলেকট্রনগুলো ডেফিনিট পারমিটেবল এনার্জি অরবিটে রোটেট করতে পারে, যে কনসেপ্ট বিজ্ঞানী বোর বলেছিলেন, স্টেশনারি অরবিটের কনসেপ্ট ইন্ট্রোডিউস করেছিলেন, যে ইলেকট্রনগুলো নিজের ইচ্ছে মতো যদি আলটিমেট রোটেট করতে থাকে র্যান্ডাম ওয়েতে, তাহলে কন্টিনিউয়াস তার এনার্জি রিলিজ হবে। রিলিজ করতে করতে একটা সার্টেন টাইম আসবে যখন আর সাফিসিয়েন্ট এনার্জি থাকবে না, তখন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে গিয়ে ফল করবে, সেখানে প্রোটন আছে বলে প্রোটনের সাথে ইলেকট্রনের একটা কলিশন হবে এবং অ্যাটমটার একটা ডিস্ট্রাকশন হবে। ওকে, তো এই কারণেই সাধারণত এই কথাটা ভুল, দিস ইজ রং, দিস ইজ রং। সো কারেক্ট অ্যান্সার হলো, কনসেপ্ট হলো মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন আ ফিক্সড এনার্জি লেভেল, যে এনার্জি লেভেলকে আমরা বলে থাকি স্টেশনারি অরবিট। ওকে, যে কনসেপ্টকে বলা হয় স্টেশনারি অরবিট। দেন চলে আসবো কোশ্চেন নাম্বার 34, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট ফর বোর মডেল অফ অ্যাটম। অ্যাটমের স্টেবিলিটিকে সর্বপ্রথম ব্যাখ্যা করেছিলেন, এক্সপ্লেন করেছিলেন সায়েন্টিস্ট কিন্তু নিলস বোর। ওকে, তিনি সর্বপ্রথম স্টেশনারি অরবিট কনসেপ্টের মধ্য দিয়ে অ্যাটমের স্টেবিলিটির জন্য যে বিভিন্ন অরবিটের কথা বলেছিলেন, সেটা কিন্তু ফিক্সড এনার্জি অরবিট, স্টেশনারি অরবিট কনসেপ্ট। দেখি এখানে কি বলছে। দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ইজ সিচুয়েটেড ইন ইটস সেন্টার, ঠিকই আছে। দ্য ইলেকট্রন মুভ ইন আ সার্কুলার অরবিট, তাই বলেছিলেন, ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে রোটেট করবে বা রিভলভ করবে। ইলেকট্রন জাম্পস ফ্রম ওয়ান অরবিট টু অ্যানাদার, ইয়েস, ইলেকট্রন জাম্পিং করতে পারে ওই পারমিটেবল এনার্জি অরবিট বা স্টেশনারি অরবিটগুলোর মধ্যে। অ্যান ইলেকট্রন নাইদার লসেস নর গেইন এনার্জি হোয়েন ইট জাম্পস ফ্রম ওয়ান অরবিট টু অ্যানাদার। তাহলে যখন ইলেকট্রন জাম্পিং করে ফ্রম ওয়ান অরবিট টু অ্যানাদার, তখন অবশ্যই লোয়ার থেকে হায়ার অরবিটে গেলে এনার্জি তো অ্যাবজর্ব বা গেইন করতেই হবে, বিকজ নিউক্লিয়াস থেকে যত ডিস্টেন্স বাড়ে, আমরা এই দেখি কে এল এম এন, তাহলে নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বাড়ছে, এনার্জি অফ অরবিট ইনক্রিজ করছে। তাহলে যখন ইলেকট্রনটা কে সেল থেকে এম সেলে জাম্পিং করবে, তখন তাকে এনার্জি দিতে হবে, গেইন অফ এনার্জি হবে। আবার এম সেল থেকে যখন কে সেলে আসবে, তখন এনার্জি কি হবে, রিলিজ করবে। তাহলে এই কথাটা ভুল আছে যে নাইদার লসেস অর নর গেইন অফ এনার্জি হোয়েন ইট জাম্প ফ্রম ওয়ান টু অ্যানাদার অরবিট। সো দিস ইজ রং। ওকে, দিস ইজ রং, তাহলে এটাই ভুল আছে। ওকে, তাহলে অপশন ডি নট কারেক্ট বলেছিল, তাহলে অপশন ডি ইজ কারেক্ট, মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন ওটা ভুল আছে। The metal which is hard and high melting point used in electric bulb, that must be, তাহলে কি, যে মেটাল খুব হার্ড হয় এবং তাকে আমরা হার্ডেস্ট মেটাল বলেই বেশি করে চিনি, যার মেল্টিং পয়েন্ট ইজ অলসো ভেরি হাই, তাকে ইলেকট্রিক বাল্ব ইউজ করা হয়, তা হলো টাংস্টেন, তা হলো টাংস্টেন, ডাব্লিউ। এই টাংস্টেনের ক্ষেত্রে সাধারণত আমরা ইলেকট্রিক বাল্বে ইউজ করি ফিলামেন্ট তৈরি করতে, ডিউ টু হার্ডেস্ট মেটাল অ্যান্ড হাই মেল্টিং পয়েন্ট, এর মেল্টিং পয়েন্ট অত্যন্ত বেশি বলে একে বাল্বে ইউজ করা হয়। হুইচ অফ দ্য ফলোইং প্রপার্টিজ জেনারেলি ডিক্রিজ অ্যালং এ পিরিয়ড, মানে পিরিয়ড বরাবর, হরাইজন্টালি পিরিয়ড বরাবর কোন কোন প্রপার্টিগুলো ডিক্রিজ করে। নাম্বার ওয়ান, অ্যাটমিক সাইজ, ইয়েস, অ্যাটমিক সাইজ হরাইজন্টালি কিন্তু ডিক্রিজই করে। নন মেটালিক ক্যারেক্টার কি ডিক্রিজ করে? না, যত আমরা লেফট থেকে রাইট হ্যান্ড সাইডে যাব, তত কিন্তু আমাদের নন মেটাল ক্যারেক্টার ইনক্রিজ করে, তেমন কিন্তু মেটালিক ক্যারেক্টার তাহলে ডিক্রিজ করে। তাহলে বোথ এ অ্যান্ড সি ইজ কারেক্ট, বোথ এ অ্যান্ড সি ইজ কারেক্ট। 36 অপশন ডি, ডি ফর দিল্লি। 36 অপশন ডি, ডি ফর আলটিমেটলি বলতে পারো দিল্লি। হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ওয়াজ ফার্স্টলি আর্টিফিশিয়ালি প্রডিউসড, প্রথম যে এলিমেন্টটিকে প্রডিউস করা হয়েছিল আর্টিফিশিয়ালি, সেটি হলো টেকনিটিয়াম। টেকনিটিয়াম অপশন ডি, ডি ফর দিল্লি।
প্রথম আর্টিফিশিয়াল প্রডিউসড এলিমেন্ট হলো টেকনিটিয়াম। ওকে, দিস ইজ অপশন ডি, ডি ফর দিল্লি। ইনফরমেশন জাস্ট, আর কিছু না, মনে রাখতে হবে প্রথম আর্টিফিশিয়াল যে এলিমেন্টটি তৈরি হয়েছিল সেটি হলো টেকনিটিয়াম। চারকোল ইজ ইউজ ইন ওয়াটার ট্রিটমেন্ট। আমরা প্রত্যেকে জানি অ্যাক্টিভেটেড কার্বন বা চারকোলকে আমরা ওয়াটার ট্রিটমেন্টে ইউজ করে থাকি। ওকে, চারকোলের যে প্রপার্টির জন্য শুধু ওয়াটার ট্রিটমেন্ট বলে নয়, বিভিন্ন কসমেটিক ওয়ার্ল্ডে বিভিন্ন অ্যাপ্লিকেশন পার্টে চারকোল ইউজ করা হয়, যেমন গ্যাস মাস্কে, সুগারকে রিফাইনিং করতে, ওয়াটার পিউরিফায়ারে ফিল্টার হিসেবে, এবং বিভিন্ন কসমেটিক্সে ফেস ওয়াশ, ফেস প্যাক, সব জায়গাতে। তার কারণ হচ্ছে একটি প্রপার্টির জন্য ইউজ করা হয়, দ্যাট ইজ আ গুড অ্যাডজর্বেন্ট। চারকোল হচ্ছে ভেরি মাচ গুড অ্যাডজর্বেন্ট, মানে অধিশোষক। চারকোল ইজিলি সারফেস পার্ট থেকে যে কোনো ডাস্ট পার্টিকেল, পলিউটেন্ট বা অন্য যে কোনো ধুলোবালি যাই বলো না কেন তাকে অ্যাবজর্ব করে নেয়। সেই কারণেই সাধারণত চারকোলকে ইউজ করা হয় ওয়াটার ট্রিটমেন্টে অ্যাজ আ অ্যাডজর্বেন্ট হিসেবে। কোশ্চেন নাম্বার 39, a metal is exposed to the atmosphere for some time, it becomes coated with the green carbonate, the metal must be কপার। বাড়িতে দেখবে কপারের ইউটেন্সিল বা ব্রাশ ইউটেন্সিল যেমন কালো হয়ে যায়, সিমিলারলি দেখবে সবুজাভ স্পট হয়। কালোটা হয় কপারের সাথে হাইড্রোজেন সালফাইড রিয়াক্ট করে কপার সালফাইড তৈরি করে। কপারের সাথে H2S রিয়াক্ট করলে কপারের সালফাইড তৈরি হয়, এই কারণে এটা ব্ল্যাকেন হয়ে যায় বা ব্ল্যাকিশ হয়ে যায়। আর কপার যখন প্রেজেন্স অফ এয়ারে কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াক্ট করে তখন তৈরি করে কপার কার্বনেট, কপার হাইড্রোক্সাইড। কেমিস্ট্রির ভাষায় একে আমরা ম্যালাকাইড বলি, ওকে। আর ম্যালাকাইডের কালারটা হচ্ছে গ্রিন কালার, ম্যালাকাইডের কালার হচ্ছে গ্রিন কালার। এই কারণেই সাধারণত কি হয়, গ্রিনিশ হয়ে যায়, সবুজ সবুজ স্পট তৈরি হয় ব্রাশ ইউটেন্সিল বা কপার ইউটেন্সিলের মধ্যে। ওকে, তাহলে অ্যান্সার বি ইজ কারেক্ট, অপশন বি ফর বোম্বে। যেমন সিলভারও কিন্তু কালো হয়। ওকে, বিভিন্ন লেড ইউটেন্সিল বা লেড অর্নামেন্ট বা লেড কন্টেনারও কালো হয়, অয়েল পেন্ট কালো হয়। তাহলে এগুলো সব কালো হয় তার কারণ হচ্ছে H2S এর সাথে রিয়াক্ট করে রেসপেক্টিভ মেটালিক সালফাইড তৈরি হয় বলে। কপার, সিলভার, লেড এ সবার ক্ষেত্রেই প্রযোজ্য। হুইচ অফ দ্য ফলোইং কন্টেন হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ভোলাটাইল ম্যাটার, মানে ইমপিউরিটি। আমি আয়রনের তিন চারটে অপশন দিয়েছি, সবগুলো আয়রনের ডিফারেন্ট টাইপ অফ আয়রন বলতে পারো, স্টিল, রট আয়রন, পিগ আয়রন, স্টেনলেস স্টিল। সো এই হলো চারটে অপশন দেওয়া আছে। এদের মধ্যে কোনটিতে কার্বনের পার্সেন্টেজ সবচেয়ে বেশি থাকে, মানে ইমপিউরিটি সবচেয়ে বেশি থাকে বা ভোলাটাইল ম্যাটার সবচেয়ে বেশি থাকে। আয়রনকে ক্লাসিফাই করা হয় কার্বনের পার্সেন্টেজের রেসপেক্টে। কার্বন যত কম থাকবে তত ভালো, কার্বন যত বেশি থাকবে তত খারাপ, অপোজিট অফ কোল। কোলে সাধারণত কি হয়, কার্বন বেশি থাকলে ভালো, কম থাকলে খারাপ। আর ইন কেস অফ আলটিমেটলি আয়রন, কার্বন কম থাকলে ভালো, বেশি থাকলে খারাপ। ওকে, নাও এবারে প্রত্যেকটার কার্বনের পার্সেন্টেজ আমি বলি। সবচেয়ে ভালো আয়রন হচ্ছে রট আয়রন, বেস্ট কোয়ালিটির আয়রন হচ্ছে রট আয়রন, যেখানে কার্বনের পার্সেন্টেজ হচ্ছে 0.1 থেকে আপ টু 0.15% থাকে। স্টিলের মধ্যে থাকে কার্বন পার্সেন্টেজ 0.15 থেকে আপ টু 1.5%। পিগ আয়রনে কার্বন থাকে 2 থেকে 4.5%। তাহলে বুঝতেই পারছো, দ্যাট ইজ ইউর অ্যান্সার, পিগ আয়রন, অপশন সি, বিকজ কার্বন পার্সেন্টেজ ম্যাক্সিমাম থাকে যেখানে, তা হলো পিগ আয়রন। এবং পিগ আয়রনেরই আরেকটি নাম আছে, তাকে আমরা কাস্ট আয়রন বলি। পিগ আর কাস্ট দুটোই কিন্তু সেম কোয়ালিটি অ্যাকর্ডিং টু কার্বন পার্সেন্টেজ। কার্বনের পার্সেন্টেজ ওয়াইজ পিগ অ্যান্ড কাস্ট আয়রন বোথ হ্যাভ দ্য সেম কোয়ালিটি অফ আয়রন। Okay, both have the same quality of iron. Stainless steel is an alloy. Stainless steel is an alloy যা আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল দ্বারা তৈরি হয়।
স্টেনলেস স্টিল আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল দ্বারা তৈরি হয়। তাহলে স্টেনলেস স্টিল এখানে কোনো আয়রন নয়, ইট ইজ অ্যান অ্যালয় কনসেপ্ট। এবং স্টেনলেস স্টিলের কোয়ালিটি, স্টেনলেস স্টিলের হার্ডনেস, স্টেনলেস স্টিলের স্ট্রেংথ ডিপেন্ড করে যার উপরে, তা কিন্তু আলটিমেটলি ক্রোমিয়ামের ওপরে। এবং ক্রোমিয়ামের পার্সেন্টেজ এই কারণে ভেরিয়েবল হয় সাধারণত। ওকে, তাহলে এই হলো আয়রনের ক্লাসিফিকেশন। আয়রন তিনটে ডিফারেন্ট টাইপের হয়। রট আয়রন সবচেয়ে বেস্ট কোয়ালিটি অফ আয়রন, কার্বন সবচেয়ে কম থাকে। সেকেন্ড হলো স্টিল, কার্বন পার্সেন্টেজ তার ইন্টারমিডিয়েট থাকবে, তার থেকে বেশি, আর পিগ বা কাস্টের থেকে কম। অ্যান্ড থার্ড হলো পিগ অর কাস্ট আয়রন। থার্ড হলো পিগ অর কাস্ট আয়রন, যেখানে কার্বন কন্টেন্ট সবচেয়ে বেশি। ওকে, এবং আয়রন মানেই তাদের ম্যাগনেটিক প্রপার্টি দেখা যায়, কিন্তু আয়রনের মধ্যে কোন আয়রন যার পার্মানেন্ট ম্যাগনেট ক্যারেক্টার দেখা যায়? আয়রনের মধ্যে কোন আয়রন যার স্থায়ী চুম্বকত্ব প্রপার্টি আমরা দেখতে পাই? কি? স্টিলের দ্বারা। একমাত্র স্টিল পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করতে পারে। একমাত্র স্টিলকে কাজে লাগিয়ে স্থায়ী চুম্বক তৈরি করা হয়, পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করা হয়। এবং এই কারণে একটি অ্যালয় আছে, যে অ্যালয় দ্বারাও পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করব আমরা। এবং স্টিলের মধ্যে মানে যে অ্যালয়টির মধ্যে স্টিল অবশ্যই থাকতে হবে, কেন স্টিল ছাড়া কোনোভাবেই পার্মানেন্ট ম্যাগনেট হবে না। সেই অ্যালয়টির নাম হচ্ছে অ্যালনিকো। সেই অ্যালয়টির নাম হলো অ্যালনিকো, অ্যালুমিনিয়াম নিকেল কোবাল্ট। অ্যালনিকো, অ্যালুমিনিয়াম নিকেল কোবাল্ট। সরি, স্টিল থাকবে, স্টিল ছাড়া বাকি তিনটে নাম ক্লু আছে, অ্যালনিকো, অ্যালুমিনিয়াম নিকেল কোবাল্ট। ওকে, সো এই হলো তোমাদের ফার্স্ট হ্যান্ডআউটের ডিসকাশন বলতে পারো। ওকে, সো আশা করব সবার প্রত্যেকটি কোশ্চেনের ডিটেলস ওয়েতে আমি ডিসকাশন করে দিয়েছি এবং রিলেভেন্ট বিভিন্ন রকম কনসেপ্টগুলো তোমাদের বুঝিয়েছি। ওকে, সবার আশা করব ক্লিয়ার হয়েছে। কারো কোনো কোশ্চেন বা কোয়ারি কিছু আছে? এনিবডি? এনিবডি, এনি কোশ্চেন? যদি না থাকে না বলো, যদি হ্যাঁ থাকে বলো, তাহলে আমি বুঝতে পারবো কিছু আছে বা নেই। ওকে, কারো কোনো কোয়ারি বা ডাউট কিছু নেই? ওকে, তাহলে এই হলো তোমাদের আজকের ফার্স্ট হ্যান্ডআউটের ডিসকাশন। পরের ক্লাসে আমরা সেকেন্ড হ্যান্ডআউট ডিসকাস করব। আশা করব যে বিষয়গুলোর উপর কোশ্চেন তোমরা এখানে পেলে, বিভিন্ন রকমের কোশ্চেন ছিল, কার্বন অ্যালোট্রপ, মেটালার্জি, বিভিন্ন টাইপ অফ কেমিক্যাল, ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জের কনসেপ্ট, অ্যাটমিক স্ট্রাকচার, কিছু এরকম বিভিন্ন রকম জায়গা থেকে কোশ্চেন আছে বা ছিল। সো এই ধরনের জায়গাগুলো থেকে কোশ্চেন আসে সিএইচএসএল এবং সিজিএল বা অল ইন্ডিয়া যে কোনো পরীক্ষায়, সেগুলো ভালো করে দেখতে হবে এবং কনসেপ্টগুলো বুঝতে হবে। সো এখানেই আজকে তাহলে শেষ করি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, মন দিয়ে পড়াশুনো করো এবং অবশ্যই প্র্যাকটিস করো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে এই হ্যান্ডআউটগুলোকে ট্যালি করে। তাহলে কিন্তু রিয়েলাইজ করতে পারবে কী ধরনের কোশ্চেন আসে এবং তোমাদের প্রিপারেশন লেভেল ঠিক কতটা আছে। ওকে, সো আশা করব আবার নেক্সট দিন, পরের দিনের পরের হ্যান্ডআউট নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো এখানে শেষ করি। টাটা, বাই বাই।